বাসর রাতে আমার জামাই আমার সাথে কি কি করলো আজকে সব তোমাদেরকে খোলামেলা ভাবে বলবো। বন্ধুরা, এসব কথা কেউ কাউকে শেয়ার করে না, কিন্তু আমি তোমাদেরকে মজা দিতে এসব বলবো। আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে। শুনো বন্ধুগণ, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবা। চলো আসল ঘটনায় যাওয়া যাক। ১৯ বছরের ভালোবাসাকে পায়ে ঠেলে ৪ বছরের ভালোবাসার হাত ধরে পালিয়ে এসেছিলাম, তাও আজ থেকে ৫ বছর আগে। ৪ বছরের ভালোবাসা আর ৫ বছরের সংসার, মোট ৯ বছর। ৯ বছরের ভালোবাসা, হালকা অভিমান, দুষ্টুমিষ্টি ঝগড়া আর অনেকখানি তৃপ্তি দিয়ে একটু একটু করে গড়া ভালোবাসাময় সংসার, সেখানে আজ থেকে অন্য কেউ রাজত্ব করবে। একটা মেয়ের জীবনে এটা মৃত্যুর চেয়েও যন্ত্রণাময়, কিন্তু আমার কোনো অনুভূতিই নেই। নিজের হাতে আমার বর আর তার নতুন জীবনসঙ্গীর রুমটা নিজের মতো করে সাজিয়ে দিয়েছি। মেয়েটা তো অনেক আশা নিয়ে এই সংসারে পা রাখতে যাচ্ছে, সেখানে আমার ব্যবহার করা জিনিসপত্র ব্যবহার করবে প্রশ্নেই আসে না। যদিও তার বরটাই এটো, এই ৯ বছরে শুধু ওর জীবনে না, প্রতিটা পশমের গোড়ায় গোড়ায় আমার অস্তিত্ব মিশে আছে, তবে আজ থেকে তার সম্পূর্ণ দাবি ছেড়ে দিলাম। পরে থাকতে হবে এই ঘরের কোনো এক কোণায়, আমার যে আর যাওয়ার কোনো জায়গায় নেই। যেদিন বাবা মায়ের ভালোবাসাকে তুচ্ছ করে রাতের অন্ধকারে সায়নের হাত ধরে পালিয়ে এসেছি, সেদিন থেকে তাদের কাছে আমি মৃত্যু। আর শ্বশুর-শাশুড়ি তারাও আমাকে মন থেকে মেনে নেয়নি, তাই তো বিয়ের প্রথম দিন থেকেই আমাদের নতুন সংসার শুরু হয়। কলিং বেলের শব্দে ভাবনা থেকে বাস্তবে আসে তিশা, মাথায় ১-২ হাত কাপড়ের হাত ঘোমটা দিয়ে দরজা খুলে দিল। মন ভরে নিঃশ্বাস নীল আর নতুন বউয়ের মুখের দিকে তাকিয়ে দোয়া করে দিল, যে পূর্ণতা আমি দিতে পারিনি সেই পরিপূর্ণতা যেন তোমার দ্বারা হয় গি। মুচকি একটা হাসি দিয়ে দরজা থেকে সরে দাঁড়াল তিশা। তার বর নতুন বউয়ের হাত ধরে ভিতরে প্রবেশ করল। কোনো একদিন তিশাও এভাবে হাতটা আঁকড়ে ধরে এই বাসায় প্রবেশ করছিল, তবে সেটা তখন শুধু একটা বাসাই ছিল, আর এই মেয়েটা একটা সাজানো গোছানো সংসারে প্রবেশ করল। পার্থক্য শুধু এইটুকুই, কে একটা বাসাকে সংসারে পরিণত করছে আর কেউ সেই সংসারে রাজত্ব করবে। আপনারা গিয়ে ফ্রেশ হয়ে আসেন, আমি খাবার রেডি করতেছি। সায়ন একবার তিশার দিকে আর চোখে তাকালো, হয়তো ভাবছে মেয়েটা অস্বাভাবিক আচরণ করবে, কেঁদে কেঁদে অস্থির হয়ে যাবে, কিন্তু না, মেয়েটা একদম স্বাভাবিক আছে, তবে কেমন যেন অনুভূতি শূন্য মনে হচ্ছে। তিশাও ফ্যালফ্যাল হয়ে তাকিয়ে আছে সায়নের চোখে। মনে মনে বলছে, সায়ন শেষ অবধি আমার অনুভূতিটুকু কেড়ে নিলে। রুমে প্রবেশ করে আশ্চর্য হয়ে যায় সায়ন আর সাথে নতুন বউ। একদম ঝকঝকা নতুন সামগ্রী দিয়ে রুমটা সাজানো, বিছানার চাদর থেকে শুরু করে রুমের প্রতিটা জিনিস। খাবার রেডি করে ওদেরকে ডাক দিল তিশা। কিছুক্ষণের মধ্যেই রুম থেকে বের হয়ে আসল ওরা। খাবার টেবিলে সব কিছু সাজিয়ে রেখে আড়ালে দাঁড়িয়ে চোখের জল ঝরাচ্ছে। কেন কাঁদছিস তিশা? তুই যে আগে থেকেই প্রস্তুত ছিলি, তাহলে এভাবে ভেঙে পড়তেছিস কেন? ওর পাশে আমি যে কাউকে মেনে নিতে পারি না, আমার দুর্বলতাই তো এই মানুষটা। না, তুই কাঁদবি না, একদমই না। পরবর্তী ঝড়ের জন্য নিজেকে তৈরি করে নে। নিজের অস্তিত্বের সাথে কথা বলে চোখের পানি মুছে নিল। ওদের খাওয়া শেষ। আবারও বুকটার ভিতর হাহাকার শুরু হলো, যে মানুষটা প্রথম লোকমা আমার মুখে না দিয়ে নিজে মুখে ভাত দিত না, আজ সে একবার জানতেও চাইল না আমি খেয়েছি কিনা। কি অদ্ভুত জীবন। সায়ন আর তার নতুন বউ রুমে ঢুকে যখন ঠাস করে দরজাটা লাগিয়ে দিল, মনে হচ্ছে তিশার কলিজায় কেউ ছুরি মেরেছে। ছুরিটা এত বেশি দাঁড়ালো যে পুরো হৃদয়টাই ক্ষতবিক্ষত করে দিচ্ছে। একটা বাচ্চাই কি জীবনের সব? আমার প্রতি তোমার ভালোবাসাটা এতই ঠুকনো ছিল? আমিও তো বাবা মায়ের আদরের একমাত্র সন্তান ছিলাম। তোমার জন্য, শুধু তোমার জন্য সেই আদর ভালোবাসাকে তুচ্ছ করে তোমার ভালোবাসায় সাড়া দিয়েছি। সব থেকেও কেউ ছিল না আমার, শুধু তুমি ছাড়া। আর আজ সেই তুমিও পর করে দিলে আমার। তোমার কি একটু কষ্ট হবে না গো, ওই বুকে যখন অন্য কেউ লেপ্টে থাকবে? তখন কি আমার অস্তিত্ব বিন্দুমাত্র নাড়া দিবে না তোমায়? এই সংসারে প্রতিটা কানায় কানায় তোমার আমার ভালোবাসা লেপ্টে আছে, সেই ভালোবাসাকে অন্য কেউ মুছে দিয়ে নিজের ভালোবাসার সূচনা করবে। বড্ড কষ্ট হয়, অনেক বেশি যন্ত্রণা হচ্ছে। তুমি কি একটু অনুভব কর না আমার অসহনীয় যন্ত্রণাগুলো? কেউ নতুন ভালোবাসা সৃষ্টিতে ব্যস্ত, আর কেউ বা পুরনো স্মৃতি মনে করে ডুকরে ডুকরে কাঁদে বালিশে মুখ গুজে। ভালোবেসে বিয়ে করে, ভালোবাসা দিয়ে একটা ভালোবাসাময় সংসার সাজিয়েছে দুইজন। বিয়ের ২ বছর পর সেই ভালোবাসার ফসল হিসেবে একটা ছোট্ট অস্তিত্ব তিশা পেটে ধারণ করে। তখন বুঝি সুখগুলো উপচে উপচে পড়তেছে। আর সেই সুখগুলোকে বুঝি হিংসে হচ্ছিল, তাই তো প্রেগন্যান্ট এর ৭ মাসের সময় বাচ্চাটা মিসক্যারেজ হয়ে যায়।
সেদিন তিশার চেয়ে শাইন বোধহয় বেশিই কষ্ট পেয়েছিল। ছেলেরা কাঁদতে নেই, কিন্তু সেদিন শাইনকে হাউমাউ করে কাঁদতে দেখেছি। কতটা অনুভূতির থাকলে ছোট্ট একটা অস্তিত্বকে এতটা ভালোবেসে ফেলা যায়। তবুও শাইন নিজের কষ্টগুলোকে চেপে রেখে তিশাকে সবসময় সাপোর্ট দিয়ে শান্ত রাখার চেষ্টা করেছে। এই 3 বছরে আরও 3 বার বাচ্চা মিসক্যারেজ হয়ে গেছে। প্রথম শাইন সাপোর্ট করলেও ইদানিং সেও খুব অমনোযোগী তিশার প্রতি। তিশার প্রতিটা কাজেই সে বিরক্ত। অনেক ডাক্তার দেখানোর পরও কোনো সমাধানই পাচ্ছে না, তাই তো শাইন আশা ছেড়ে দিয়েছে। আগের মতো আর ভালোবাসা নেই। ভালোবাসাময় সংসারটা যেন একটু ভালোবাসার জন্য হাহাকার করতেছে। যেই মানুষটার বুকে শুয়ে স্বপ্ন বুনে রাত পার করত, সেই মানুষটাই এতটাই বদলে গেছে যে সামান্য খেয়ালটুকু রাখে না। অফিস থেকে লেট করে ফিরে ঠিকমত কথা বলে না। তিশা নিজের থেকে কথা বললেও দায়সারা জবাব দেয়। বাসায় এসেই মেসেজের টুংটাং শব্দে মেতে উঠে শাইন, আর সেই শব্দে জ্বলে পুড়ে ছাই হয়ে যায় তিশা। ধীরে ধীরে বুঝতে পারল তার প্রয়োজন ফুরিয়ে আসতেছে। আর তার সেই ধারণা অনুযায়ী আজ নতুন বউ নিয়ে ফিরল শাইন। হ্যাঁ, এর জন্য দায়ী তার অক্ষমতা, কারণ সে মা হতে পারে না। শাইনকে বাবা হওয়ার সুখটা দিতে সে অক্ষম। কেঁদে কেঁদে সারা রাত কাটিয়ে দিয়েছে, পেটের উপর হাত রাখ। আজও সে প্রেগনেন্ট, কিন্তু তার কোনো ভরসাই নেই। হয়তো 2-1 মাস পর এটাও মিসক্যারেজ হয়ে যাবে। কেঁদে কেঁদে সারা রাত কাটিয়ে দিয়েছে, পেটের উপর হাত রাখ। আজও সে প্রেগনেন্ট, কিন্তু তার কোনো ভরসাই নেই। হয়তো 2-1 মাস পর এটাও মিসক্যারেজ হয়ে যাবে। ফজরের নামাজ আদায় করে নিল। আল্লাহর কাছে 2 হাত তুলল। ইয়া আল্লাহ, বাবা মায়ের একমাত্র সন্তান হয়েও তাদেরকে নিঃস্ব করে দিয়েছি। তার বিনিময়ে তো আমাকেও বারবার সন্তানহারা করে দিয়েছ। আমি খুব পাপী গো আল্লাহ, আমি খুব নিঃস্ব। অন্তত এবার এই অসহায়ের প্রতি একটু সদয় হও। আমার পেটের ধন আমার বুকে এনে দাও। এই পোড়া মনটায় একটু আশার আলো জ্বেলে দাও। বেঁচে থাকার এই শেষ সুযোগটা কেড়ে নিও না। 2 হাত তুলে আল্লাহর কাছে অজরে কেঁদে কেঁদে সাহায্য চাইল। আরও কিছু টাইম প্রার্থনায় কাটাল। বারবার বাচ্চা মিসক্যারেজ হয়ে যাওয়া, এটা হয়তো বাবা মায়ের চোখের জলের প্রতিদান। সন্তান হারানোর কষ্ট আজ তিলে তিলে বুঝতে পারতেছে। আগে যদি এই যন্ত্রণা সামান্য পরিমাণ অনুভব করতে পারত, কখনোই বাবা মায়ের চোখের জলের কারণ হতো না। সকালের সূর্যটাও উকি দিচ্ছে। তিশা উঠে বারান্দায় গিয়ে দাঁড়াল। আলোতে পরিপূর্ণ সূর্যটা চারদিকে আলো ছড়িয়ে পড়ছে, শুধু জীবনের আলোটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আশাগুলো নিরাশাময় হয়ে যাচ্ছে। ধীরে ধীরে বোধহয় জীবনটা গতি হারিয়ে ফেলতেছে। কি ছিলাম, কি হলাম, আর কি হব? চারদিকে আলোতে জ্বলমল করতেছে। এতক্ষণের শান্ত নগরীটা ব্যস্ত হয়ে উঠতেছে। ধীর পায়ে কিচেনে ঢুকে নিজেও ব্যস্ত হয়ে পড়ল। বিয়ের পর থেকে শাইন এমন কোনো দিন ছিল না শান্তিতে রান্না করতে দিত। বউ, এই বউ, জড়িয়ে ধরে। সকাল সকাল আবার জ্বালানো শুরু করে দিয়েছ? রেগে যাচ্ছ কেন? নাকের ডগায় চুমো দিয়ে। চিট চিট ঘেমে একাকার হয়ে গেছি, আর উনি চুমো খাচ্ছে। ভালো লাগে তোর ঘামে ভেজা মুখটা। ঠোঁটের ছোঁয়ার মুছে দেওয়ার লোভটা সামলাতে পারি না। সকাল সকাল ন্যাকামি একদম ডিস্টার্ব করবে না। উহু, নো ন্যাকামি, শুধু হেল্প করছি। হেল্প না ছাই। আমার কাজের 1-2টা বাজাচ্ছে। এই একদম বকবক করবে না, তাড়াতাড়ি রান্না কর, অফিসের দেরি হয়ে যাবে। তাইলে ছাড়। এভাবেই। দূর ছাই, যত মুসিবত। এভাবেই প্রতিটা সকালের রান্নায় শাইন হেল্পের নামে জ্বালিয়ে মারত। শাইন পিছন থেকে জড়িয়ে ধরে রাখত, কখনো বা চুলগুলো ছেড়ে মুখ গুজে দিত। তিশা মুখে মুখে যতই রাগ দেখাত, কিন্তু অন্তরে ভিন্ন অনুভূতি বয়ে যেত। আর কখনো হয়তো এই মুহূর্তগুলো ফিরে আসবে না। পিছু তাকালেই শুধু অতীত হাতরে বের হয়। রান্না প্রায় শেষ। এখন ওনাদেরকে ডাকা উচিত, বাট মেয়েটার নামটাই জানা হলো না। আনমনা ভাবতে ভাবতে হঠাৎ রান্নাঘরে কিছু ভাঙার শব্দে পিছু ফিরে তাকালো তিশা। কাচের বাটি ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। মেয়েটা সেই কাচের টুকরো গোছাতে ব্যস্ত হয়ে পড়ল। আরে রে, করছো কি? হাতে বিঁধে যাবে তো, সরো তো দেখি, আমি পরিষ্কার করে দিচ্ছি। সরি, আসলে আমি খেয়াল করিনি। সরি কেন? তোমার সংসার তুমি ভাঙবে, তুমি গড়বে। হঠাৎ করে কেউ তো আর পাক্কা ঘরওয়ালি হয়ে আসে না। আমাকে শিখিয়ে দেন, বাকি খাবারগুলো আমি তৈরি করে দেই। তুমি এ বাসায় নতুন, অন্তত কয়েকটা দিন বিশ্রাম কর। তারপর না হয় এসব কাজবাজ কইরো। তোমার বর উঠছে। তোমার বর শব্দটা শুনে মেয়েটা উদ্ভুতভাবে তাকালো। তিশা খানিকটা হাসল ওর এভাবে চেয়ে থাকতে দেখে।
কি হল, যাও ওনাকে উঠিয়ে নিয়ে এসো। ওহ ভালো কথা, তোমার নামটাই তো জানা হলো না। হেনা, তোমার নামের মতোই তুমি খুব মিষ্টি। আপু। কিছু বলবে? ভয় পেই না। আগলে যখন রাখতে পারিনি তখন আর কেড়ে নিব না। তোমার সংসার তুমি বুঝে নাও, তবে কাজের লোক হিসেবে থাকতে দিও। বুঝোই তো পালিয়ে এসেছি। আর কোনো আশ্রয় নেই। তবুও যদি তোমাদের বিশেষ অসুবিধা হয় তখন না হয় ঠিকানা খুঁজে নিব। আল্লাহর দুনিয়াতে আর না হোক 3.5 হাত জায়গা তো পাব। হেনা যতই তিশাকে দেখতেছে ততই যেন অবাকের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। একটা মানুষ কতটা কঠিন হলে এভাবে স্বাভাবিক থাকতে পারে। স্বামী এমন একটা মূল্যবান ধন, মেয়েরা সব ভাগ দিতে রাজি শুধু স্বামী ছাড়া। আর সেখানে তিশা যেন অনুভূতিহীন মানবি। এই 1 মাসে অনেকটা খাতির জমিয়ে ফেলছে হেনার সাথে। যদিও সেদিনের পর থেকে কখনো শায়নের মুখটা দর্শন করেনি। সর্বদা সতর্ক থাকে যাতে মৃত্যুর আগে কখনো ওই মানুষটার মুখটা সামনে না পড়ে। বড্ড ঘৃণা হয় কতটা নীচ মেন্টালিটির হলে এমন জঘন্য কাজ করতে পারে। আরে তোমায় ভালোবেসেই তো সব ছেড়েছি, আর দিনের শেষে তুমিই আমাকে ছেড়ে দিলে। খুব বেশি বেইমান তুই। শায়ন বাসায় এসে প্রায় আর চোখে তিশাকে খুঁজে বেড়ায়। মাঝে মাঝে ওর মুখটা দেখতে ইচ্ছা করে, কিন্তু বাসায় থাকলে তো তিশা রুম থেকেই বের হয় না, আর খাওয়া দাওয়া তো দূরের কথা। আর যদি কখনো মুখোমুখি হয়েও যায় তখন 1-2 হাত কাপড়ের 1-3 হাত ঘোমটা টেনে দেয়। এভাবে একটা মানুষ বন্দী থাকলে তো তার স্বাভাবিকতা হারিয়ে ফেলবে, তাই সময় পেলেও খুব কম টাইমই বাসায় থাকে শায়ন। তবে মনে মনে শান্তিও পায়। সতীনের সংসারে নাকি ঝামেলা বেঁধেই থাকে, কিন্তু সেখানে হেনা ন্যূনতম অভিযোগ তোলে না। তুলবেই বা কেমনে, সেই সুযোগটাই তো পায় না।